from Imran Tahir, beating the batsman. Well, he's not waiting anymore. He's gone up. Oh! Bangladesh has won, but that might have touched the hand. But what a terrific ending! দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল বাংলাদেশ। সৌম্য ও মাহমুদুল্লাহর জোড়া 50, সমর্থকদের বাঁধন হারা উল্লাস। আজকে খেলা দেখে আমরা সাধারণ জনগণ খুবই খুশি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। সিলেটের শিশু রাজনকে পিটিয়ে হত্যায় জড়িত আরো 4 জন শনাক্ত। বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতেই এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। রাজধানীতে ডিবি পরিচয় চাঁদাবাজির সময় 3 জনকে গণপিটুনি। প্রায়ই ঘটছে এমন ঘটনা, অভিযোগ ব্যবসায়ীদের। থানায় জানানোর পরামর্শ পুলিশের। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার আশরাফের। শুরুতেই বাংলাদেশের জয়ের খবর। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা এনেছে টাইগাররা। সৌম্য ও মাহমুদুল্লাহর জোড়া 50তে প্রোটিয়াদের বিপক্ষে 163 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 22 ওভার 2 বল হাতে রেখেই মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। এর আগে টাইগারদের বিধ্বংসী বোলিং 162 রানেই গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। Imran Tahir, beating the batsman. একটা জয়ের আশায় চাতক পাখির মতোই চেয়েছিল সমর্থকেরা। অবশেষে প্রত্যাশার প্রাপ্তি মিলল। 2007-এ গায়ানার পর আবারও পটিয়ারা বধ হল মিরপুরের মাটিতে। প্রায় 150 বল হাতে রেখে দাপটের সাথে সিরিজে ফিরল বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত সিরিজে জয়ের নায়ক মুস্তাফিজে ঘায়েল ডিকক। স্বপ্নিল এক ডেলিভারিতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মিস্টার ক্লাসিক হাশিম আমলার উইকেট উপড়ে ফেলেন রুবেল হোসেন। 22 রানে 2 ওপেনারের বিদায়ে প্রতিপক্ষের ত্রুটি চেপে ধরেন আপুসিন নেতা মাশরাফি। তাতে 16 আনা মাসুল দিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। হঠাৎ আক্রমণে নাসির। প্রথম বলেই বোল্ড রাইলি রসু, আবারও সুকৌশলী ম্যাশ। বল তুলে দিলেন মাহমুদুল্লাহর হাতে। কিলার মিলারকে কিল করে ক্ষান্ত হলেন তিনি। এরপর সিরিজের ইনফর্ম ব্যাটসম্যান ডুপ্লেসি যখন 41 রানে, তখন আবারও নাসিরের ভেলকি। গলার কাটা তখন ডুমিনি, কিন্তু মুস্তাফিজের কাটারে ফিরলেন প্যাভিলিয়নে। 100 রানে প্রথম সারির 6 ব্যাটসম্যানকে হারিয়ে চোরাবালিতে ডুবছিল পটিয়ারা। শেষটায় ত্রাণকর্তা ফারহান বিয়াদ্দিনের 36 রানের পরেও 24 বল বাকি থাকতে বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 3-এর নিচে ইকোনমিতে 3টি করে উইকেট নিয়েছেন নাসির ও মুস্তাফিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোনো আহামরি বোলার না রাবাদা, এমনটা বলে খোঁচা মেরেছিলেন নাসির হোসেন। কিন্তু সেই রাবাদায় যে দক্ষিণ আফ্রিকার আগামী দিনের তারকা তা প্রমাণ করেন তামিম ও দারুণ খেলতে থাকা লিটনকে পরিষ্কার বোল্ড করে। 24 রানে 2 উইকেট হারালেও বাকিটা সময় সৌম্য ও মাহমুদুল্লাহ মিলে পিটিয়ে শাসন করেছেন পটিয়া বোলারদের। বাংলাদেশের জয়ে স্বপ্ন সারথি খ্যাপাটে ব্যাটিং করে সৌম্য তৃতীয় 50-র সাথে আফসোস জাগানো অপরাজিত 88 আর মাহমুদুল্লাহ 13তম 50-তে পটিয়াদের বিপক্ষে দীর্ঘ 8 বছর পর কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ। সেই সাথে ঢাকা থেকে বাংলাদেশের বিজয়ের ধ্বনি পৌঁছে যায় দেশের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার পিটার্সমরিজবার্গে। কারণ বড়দের মতো সেখানেও বাংলা যুবরা রচনা করেছে বিজয়ের গল্প। ক্রিকেটের হিসেবের পাতা প্রতারণা না করলে 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশে। সেই সাথে এবার টাইগারদের মিশন রোড টু চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়।
মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ে উৎসবের ঢল নামে মিরপুর স্টেডিয়াম এলাকায়। নেচে গেয়ে ঢাক ঢোল পিটিয়ে তারা জয়োৎসবে মেতে ওঠেন। এখন সবার একটাই প্রত্যাশা, পাকিস্তান ভারত বধের পর দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে সিরিজ জিতবে মাশরাফি সাকিবরা। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে খেলা দেখে আমরা সাধারণ জনগণ খুবই খুশি। সৌম্য সরকার ম্যাচটা ভালো লাগছে। সবার খেলা ভালো, এখানে ফিস্ট করে কার মতো না, সবাই আমরা সবাই আনন্দিত। আর সভ্য আই লাভ ইউ। সৌম্য সরকার সবচেয়ে ভালো খেলছে। সাউথ আফ্রিকাকে হারাই দিয়ে আমরা বুঝাইতে পারছি যে ইন্ডিয়ার মতন এমন দলকে আমরা পাত্তাই দেই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। তিনি বলেন, নিজের নয় বরং দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করছে সরকার। 3 বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। 2009 সালে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল 9%। 2015-তে তা বেড়ে দাঁড়িয়েছে 17%। সরকারের লক্ষ্য এই পরিমাণকে 25% নিয়ে যাওয়া। বিশ্ব পরিবেশ দিবসে এমন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকে। গুলশান এলাকায় কারা থাকেন? উচ্চবিত্ত শিক্ষিত সমাজের সব থেকে উন্নত মানের মানুষগুলি, কিন্তু তাদের বাড়িগুলি যখন তৈরি করেন, তাদের সোয়ারি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন তা মোটেই পরিবেশ সম্মত না। এমনকি অনেকে হাসপাতাল তৈরি করেছে, বর্জ্য ব্যবস্থাপনা রাখেননি। কাজে এটা হচ্ছে সব থেকে দুঃখজনক, এই বিষয়গুলি কিন্তু কেউ খেয়াল করেনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় উন্নয়ন সহযোগীদের যে প্রতিশ্রুত অর্থ তা সব সময় পাওয়া যায় না। তিনি বলেন, উন্নয়নের জন্য অন্যের সহযোগিতা নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে কাজ করলে যে দেশকে উন্নত করা যেতে পারে সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। এক সময় যে বিশ্বব্যাংক আমাদেরকে এই পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কাজে আজকে আমরা নিম্ন মধ্যম আয়ে দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, কিন্তু এই নিম্ন আমরা থাকতে চাই না, আমরা উচ্চে উঠতে চাই, দেশকে উচ্চে উঠাতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণে যারা অবদান রেখেছেন এমন 30 জনের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে মিন্টু রোডে সৈয়দ আশরাফের বাসায় যান তিনি। এ সময়ে সৈয়দ আশরাফ খন্দকার মোশাররফকে শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফ। এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে খন্দকার মোশাররফ হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমরা এক সরকারের মন্ত্রী, আমরা এক সরকার এক পার্লামেন্টের সদস্য, আমাদের একসঙ্গে কোঅপারেশন থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে। এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় ছাড়া সরকারের রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। সকালে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এলজিআরডি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আমাদের জনগোষ্ঠীর 80-85% লোকই পল্লীতে বসবাস করে। আমাদের যে রূপকল্প 2021 সালে মধ্যমায় দেশে যাওয়া, 2041-এ উন্নত দেশে পৌঁছানো, এই সবই কিন্তু পল্লী উন্নয়ন ছাড়া সম্ভব না। কোনো দায়িত্ব অতিরিক্ত না, দুটোই আমার কাছে সমান এবং আমি হয়তো পারবো না কেন, না পারার তো কোনো কারণ নাই। দুর্নীতি থাকলে দুর্নীতি মুক্ত করবো, এটা কিন্তু আমি কোনো এইভাবে বলি নেই যে এই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। রাত 11টার সময় আরো থাকছে। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারির অভিযোগ। আজও টিকিট কিনতে দীর্ঘ অপেক্ষা।
মেগা এবারে বাজারে নিয়ে এসছে। মেগা ফ্লোরো স্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। শিশু রাজনকে ধর্ষণের ঘটনার ধামাচাপা দিতেই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত বুধবার সিলেটের সদর উপজেলার কুমারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর শিশু রাজনের লাশ সুরমা নদীতে ফেলার সময় মুহিত নামে একজনকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। চিহ্নিত করা হয়েছে আরো 4 জনকে। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। চোর সাজিয়ে কুমারগাঁও বাস স্ট্যান্ডের একটি দোকানের পিলারে বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয় রাজনকে। নির্যাতনের এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় সে। মৃত্যু নিশ্চিত করে লাশটিও সুরমায় ফেলে দিতে চায় ঘাতকরা। মৃত্যুর আগে বাঁচার সব চেষ্টাই করেছিল সে, কিন্তু হয়নি শেষ রক্ষা। রিস্তার মতো বাচ্চা আমার গেছিল, হে তরকারি বেসাত গেছিল, তরকারি বেসাত যাওয়ার পরে আর আমার বাচ্চা আমার বুকে ফিরিয়ে আইছে না। আমার বাচ্চা কি অপরাধ করছিল ওদের লোকে, ওরা এইভাবে বাড়িয়া মাটিতে পড়ার বাদে লাশ মাটিতে বাড়িয়া লাশের উপরে। একটু পানির জন্য বারবার আর্তনাদ করলেও মন গলেনি পাষাণ্ডদের। হাতটা তার ভাঙিয়া গেছে, বলছে দয়া করে আমার একটু পানি দাও, বলছে তার একটা সাপ দাও পানির বদলাম। এ সময় জীবন বাঁচাতে চুরির সাথে আরো কয়েকজন শিশু জড়িত ছিল বলে স্বীকার করে রাজন। তার খেলার সাথে আমরা শুন নাই, তো কোন সে খুব ভালো যারা তারা মারতে আসলো, তারা গাছ থেকে বাঁচার জন্য আমাদের নাম কইছে। শুধু তাই নয়, স্বজনদের অভিযোগ গত বুধবার কুমারগাঁও বাজারের চৌকিদার ময়না রাজনকে বলাৎকার করে। আর এই ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। ওর সাথে সঙ্গম করার জন্য ও চেষ্টা করছিল, কিন্তু সে রাজি হয় নাই। এইটা ডাকার জন্য আপনার ছুরির এই যে ব্যান ট্রেন নিয়ে এটা একটা সাজানো সম্পূর্ণ সাজাইছে আপনার। এটা আমরা সুস্থ বিচার চাই। এটা মিনিমাম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে মোহিত, গ্রেপ্তারকৃত মোহিত, তার ভাই কামরুল, তার ভাই আলী, দারওয়ান ময়না সহ আরো কয়েকজন চিহ্নিত হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিকেলে বাদেয়ালি গ্রামে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে চট্টগ্রামে মামার মারধরের কারণে টিকন দে নামে 8 বছরের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকেলে চাঁদগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশু টিকন তার মার সঙ্গে মামার বাসায় থাকত। শনিবার বিকেলে কাউকে না বলে বাইরে খেলতে যাওয়ায় সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করে মামা লিটন। আজ বিকেলেও না বলে খেলতে যাওয়ায় টিকনকে আবার মারধর করা হয়। এক পর্যায়ে শিশুটি মারা গেলে মামা লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে টিকনের মা বাদী হয়ে চাঁদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজধানীর হাতিরপুল বাজারে ডিবি পরিচয় চাঁদাবাজি করার সময় 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। হাতিরপুল বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে প্রায়ই ঘটছে এ ধরনের ঘটনা। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, বিভিন্ন সময় ডিবি পরিচয়ে ছিনতাই চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখেছেন তারা। এছাড়া ডিবি পরিচয় কেউ এলে স্থানীয় থানায় জানানোর পরামর্শ দেন তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সকাল 11টার দিকে হাতিরপুল বাজারে আসে 3 জনের একটি চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে দাবি করে চাঁদা না দিলে বিভিন্ন মামলায় ফাঁসানো এবং ক্রসফায়ারে হত্যার হুমকি দেয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন দোকানিরা। এই পর্যায়ে কথিত ডিবি পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এই সময় এই এলাকায় টহলে থাকা গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল প্রথমে 2 জনকে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আরো একজনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাষ্ট্রজন ছিল, 3 জন এদিকে গেছে, 3 জন এদিকে গেছে, 2 জন এদিকে দৌড় দিছে। সেদের আজকে কোনো নিরাপত্তা নাই, ওরা অস্ত্র নিয়ে ওপেন চাঁদাবাজি করে, রংবাজি করে, ভুয়া পরিচয় দিতেছে ডিবির। উত্তেজিত পাবলিক সবাই উত্তেজিত হয়ে গেছে তাকে নেওয়ার জন্য। আমরা জাস্ট পরিস্থিতি সামাল দিয়ে তাকে থানায় পাঠিয়ে দিয়েছি। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, ঈদের আগে ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাই চাঁদাবাজি করছে একটি চক্র, এমন খবর ছিল তাদের কাছে। এই প্রেক্ষাপটে রাজধানী জুড়ে টহল জোরদার করা হয়েছে। আমাদের ডিবি যারা সাধারণত অপারেশনে যায়, এদের ডিবির একটা জ্যাকেট সেটি তারা ব্যবহার করে, সেটি আসলে একটা বড় বিষয়। তারপরে আমাদের কন্ট্রোল রুম, তারপর স্থানীয় থানার নাম্বার, সেগুলো সেখানে
সেখানে যদি ফোন করার সুযোগ থাকে ফোন করেও নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে যে তারা আসলেই ডিবি বা পুলিশের কোনো ইউনিট বা র্যাব নাকি ভুয়া। তিনি আরো বলেন, আটককৃতদের বাড়ি মাদারীপুর ও নরসিংদী। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চাঁদাবাজির অভিযোগে এর আগেও তারা গ্রেপ্তার হয়েছিল, পরে জামিনে মুক্ত হয়ে একই অপরাধে জড়িত হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার 4 দিন পর পাওয়া গেল ব্যবসায়ী মমিন বক্সের লাশ। গত 8 জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে সাদা পোশাকের লোকেরা ডিবি পুলিশের পরিচয়ে মমিন বক্সকে তুলে নিয়ে যায়। সকালে কালশি বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের যোগসাজশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মমিনকে খুন করেছে। পল্লবী থানার উত্তর কালশি টেকের বাড়ি এলাকায় হাউজিং ব্যবসায়ী হিসেবে পরিচিত মমিন বক্সের বাড়িতে পা রাখতেই শোকের চেয়ে ক্ষোভের উত্তাপই বেশি পাওয়া গেল। পরিবারের অভিযোগ, 8 জুলাই মোহাম্মদপুর এলাকায় আইনজীবীর বাসা থেকে বের হওয়ার পর মমিন বক্স ও তার গাড়ি চালককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন গাড়ি চালক ফিরে আসলে তাকে নিয়ে মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলেও নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ। ভাইকে সাথে বলে কি আপনারা কোর্টে করেন, এগুলা নেওয়া যাবে না। মিয়া জৈনুদ্দিন, মাইনুদ্দিন, রুবেল, আমানুল্লাহ, তারপর শহীদ, হায়দার, এগুলোও আসছে সাথে। ওদের মনে হচ্ছে পুলিশ এসে র্যাপের সাথে কোনো কনসালটেশন করে এরকম করছে, না হলে একজন মানুষ কালো পোশাক পরে মুখে নিয়ে গামছা বেঁধে নিয়ে যাবে আর ড্রাইভারকে ফেলে রেখে যাবে আর নিয়ে গুম করে ফেলবে। অপহরণ কাণ্ডের 4 দিন পর কালশি বেড়িবাঁধ এলাকা থেকে মমিনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দিয়ে গেছে পুলিশ। মমিনের ভাগ্নের অভিযোগ, অপহরণের সময় তার মামাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একটা মিনিটও সময় নেই, বুঝলেন না, এত তাদের কাজ করছে। হ্যান্ডকাপ লাগাই বলছে কথা কবি না আমরা ডিবি, মানে ওনার যে মামলা আছে সবগুলো হলো জমি জমা বিষয় নিয়ে। অর্থাৎ উনি ডেভেলপ হচ্ছে, এটা অনেকেরই সহ্য হচ্ছে না, এজন্য তাকে কিভাবে নিচু করবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তবে মামলা নিতে গরিমসির অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদপুর থানার ওসি। আপনি যদি করে আসে বলেন যেখানে এটা ঘটনা ঘটছে, এটা কি আদৌ করছে কিন্তু জানতে হবে না, চাইতে গেলে কন্ট্রাডিক্টরি কিন্তু অসুবিধা। তাহলে আপনারা মামলা নেন নাই কেন, সেটাই তো এক এক সময় এক এক তথ্য দেয় মমিনুলের গাড়ি চালককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আজ চতুর্থ দিনের মতো বিক্রি হলো ঈদে রেলের আগাম টিকিট। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ব্যাকুল নাগরিকরা একটি টিকিটের আশায় সারা রাত অপেক্ষার পর হাতে পান 16 জুলাইয়ের টিকিট। তবে ভিড়ের চাপে যথারীতি কাঙ্ক্ষিত টিকিট থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ক্রেতাদের চাহিদা মেটানোর সাধ্যমতো চেষ্টা করছেন তারা। অল্প টিকিট, চাহিদা বেশি, তাই কাউন্টারের সামনে উপচে পড়া ভিড়ের এই দৃশ্য খুব একটা বদলায় না। একটি টিকিটের আশায় চাতক পাখির এই অপেক্ষা যেন ফুরোতেই চায় না। একসময় খুলে যায় টিকিট ঘর, চঞ্চলতা শুরু হয় অপেক্ষমান জনসমুদ্রে। সারা রাতের ক্লান্তি শেষে টিকিট পাওয়া যাত্রীর চেহারায় খেলে যায় দিগ্বিজয়ের হাসি। শুরু হয় পাওয়া না পাওয়ার হিসেব। 18 ঘন্টা অপেক্ষার পরে কষ্ট সার্থক হয়েছে, টিকিট আমি পাইছি, বাড়িতে সবাই নিয়ে ঈদ করতে পারবো। আমি চাইছিলাম চেয়ার, কিন্তু চেয়ার পাইনি, আমি শোভন পাইছি। আমার সিরিয়াল নাম্বার ছিল 17। ততক্ষণে আঁকাবাঁকা লাইনের আকার আরো বেড়েছে। নারীদের লাইন হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। টিকিট যুদ্ধে নেমে আশা নিরাশার দোলাচলে বেড়েছে অস্থিরতা। বিক্রয়ে ধীরগতি, কোটা প্রথা আর কালোবাজারি নিয়েও সৃষ্টি হয়েছে ক্ষোভ। অর্ধেকের বেশি টিকিট ব্ল্যাকে চলে যায়। ব্ল্যাকে থেকে এক একটা 500-800 করে টিকিট বিক্রি হচ্ছে, ওইখান থেকেই পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। টিকিট পাবো বলে মনে হয় না, কারণ যদি আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে টিকিট রাখে সেই ক্ষেত্রে পেতে পারি। আমরা অনেক মহিলা তো সেহেতু আমাদের জন্য এক্সট্রা আরেকটা কাউন্টার হলে আমাদের জন্য বেটার হয়। 9টার পরে আবার আমি ইন্টারনেটের চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে ফুট আর নট অ্যাভেলেবল। তারপরে আবার সেই লাইনে দাঁড়াইলাম 300 সিরিয়ালের পরে। রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 8টি কাউন্টারে টিকিট বিক্রয় হচ্ছে 18,000-এরও বেশি। সাধ্যমতো চেষ্টা হচ্ছে চাহিদা মেটানোর। কোটা ওপেন হওয়ার সাথে সাথেই 25% মোবাইল কোটা চলে যায়, যেটা কিন্তু আমাদের হাতে থাকে না এবং আমাদের কিছু করার থাকে না। আর মোবাইল কোটা দিয়ে তো কাটছে মানুষ। কালোবাজারি রোধের জন্যই আমরা এই নিরাপত্তা বাহিনী, জিআরপি, আর্ম ব্যাটালিয়ান সবাই কিন্তু আছেন। সুতরাং এই ধরনের কার্যকলাপ নেওয়ার সম্ভাবনা 100%। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সোমবার দেয়া হবে 17 জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের 9টি ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেনের 16 জুলাইয়ের আগাম টিকিট বিক্রি করা হয় আজ।
টিকিটের জন্য 20 ঘন্টারও বেশি সময় ধরে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা করেন শত শত যাত্রী। সকাল 9টায় টিকিট দেওয়া শুরু হলেও অনেক যাত্রী লাইনে দাঁড়ান গতকাল দুপুরের আগে থেকেই। সেখানে তাদের ইফতার ও সেহরি সারতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর যেসব যাত্রী টিকিট হাতে পেয়েছেন দারুণ খুশি তারা। এদিকে টিকিটের কালোবাজারি ঠেকাতে যাত্রীদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার। ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথার কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি করা হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের এই কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথাটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150 বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন ঈদে মহাসড়কে যাত্রীদের যানজটে পড়তে হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকার আশুলিয়ায় বিরুলিয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন। ঈদে বাংলাদেশে কোথাও কোনো মহাসড়ক সড়কের কারণে কোথাও কোনো দুর্ভোগ হবে না। যানজট অন্য কারণে হতে পারে, কিন্তু সড়কের কারণে কোথাও যানজট হবে না। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসী জনগণকে, যাত্রী সাধারণকে আমি নিশ্চয়তা দিতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণার তৎপরতা চালাচ্ছে সরকার। রাজধানীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই দলের নেতাকর্মীদের মামলা জড়ানো হচ্ছে। তাদের ভয় যে নির্বাচন আজ হোক কাল হোক দিতেই তো হবে, কিন্তু সাহস পায় না। সাহস পায় না যদি বেগম খালেদা জিয়া বলে ফেলে যে হ্যাঁ যাব নির্বাচনে, 20 দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তো আর জিতা যাবে না। আর সেই কারণেই মিথ্যা মামলা দিয়ে আগামী দিনের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন সব জনপ্রিয় বিরোধী নেতাদেরকে নির্বাচনের অযোগ্য করার চেষ্টা চলছে। প্রথম চেষ্টা বেগম খালেদা জিয়াকে অযোগ্য করা, সেই জন্য নতুন কৌশল একটা শুনছি আমরা। গ্রিসের অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোকে অত্যন্ত কঠিন বলে মন্তব্য করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সেই সঙ্গে ঋণ গ্রহণে চুক্তি সই বিষয়ে পার্লামেন্টে আইন পাশ করতে গ্রিসকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইউরোজোনের নেতারা।
এদিকে চুক্তি সইয়ের ব্যাপারে গ্রিসের সঙ্গে ইউরোজোনের নেতাদের আলাদা বৈঠকের সুযোগ করে দিতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রোববারের পূর্ব নির্ধারিত শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। শনিবার মধ্যরাত পর্যন্ত গ্রিসের ঋণ চুক্তি বিষয়ে আলোচনা করেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা, কিন্তু আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। দাতা গোষ্ঠীর রোববারের জরুরি সম্মেলনের মধ্য দিয়েই গ্রিসের ঋণ চুক্তির বিষয়টি সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্তে আসার কথা ছিল, কিন্তু ইইউর শীর্ষ সম্মেলনটি বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়ল গ্রিসের ভবিষ্যৎ। কারণ রোববারের মধ্যে ঋণ চুক্তিতে না আসলে সোমবারই অর্থশূন্য হয়ে পড়বে গ্রিসের ব্যাংকগুলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে তার প্রত্যাশা শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখবে টাইগাররা। অন্যদিকে ম্যাচ হারলেও বাংলাদেশের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। আমাদের এই জয়টা খুবই প্রয়োজন ছিল। টানা কয়েকটি ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আমাদের, আর এই জয়টাই বলে দেয় আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলছি। আর আজ আমাদের বোলাররা দারুণ খেলেছে, বিশেষ করে মুস্তাফিজ ও নাসির দুর্দান্ত বল করেছে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকলেই সিরিজের শেষ ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছি। বাংলাদেশ আজ খুবই ভালো খেলেছে। এই উইকেটে ভালো স্কোর করা সম্ভব ছিল, কিন্তু প্রথমে তাদের বোলাররা দুর্দান্ত বল করেছে। যদিও একটা সময় আমাদের মনে হচ্ছিল আমরা ম্যাচটা জিততে পারবো, কিন্তু তাদের ব্যাটসম্যানরা সেটা হতে দেয়নি। আশা করছি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। রাত 11টার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। সৌম্য মাহমুদুল্লাহর জোড়া 50, সমর্থকদের বাঁধন হারা উল্লাস। সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যায় জড়িত আরো 4 জন শনাক্ত। যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতেই এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। রাজধানীতে ডিবি পরিচয় চাঁদাবাজির সময় 3 জনকে গণপিটুনি। প্রায়ই ঘটছে এমন ঘটনা, অভিযোগ ব্যবসায়ীদের। থানায় জানানোর পরামর্শ পুলিশের। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার আশরাফের। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।